বেচারা লোকটার দেহ থেকে রক্তের ধারা নয়, ফোয়ারা বেরিয়ে আসছে। তার লাল পোশাক ভিজে যাচ্ছে লাল রক্তে। দারুণ যন্ত্রণায় লোকটা ছটফট করছে, তবু আঘাতের বিরাম নেই। ওদের কি নিদারুণ আক্রোশ ওই ছোটোখাটো লোকটার উপর। শেষ পর্যন্ত এক সময় রক্তের ফোয়ারা বন্ধ হয়ে গেল। তারপর ঘাতকের দল মৃতদেহটাকে টানতে টানতে আর লাথি মারতে মারতে দরজার দিকে নিয়ে গেল। জানেন, শেক্সপিয়ারের লেখা হ্যামলেটকে বলা হয় মোনালিসা অব লিটারেচার। অবশ্য এই খেতাবের পেছনে রয়েছে একটি সূক্ষ্ম ব্যঙ্গোক্তি, অর্থাৎ দা ভিঞ্চির মোনালিসার মতোই শেক্সপিয়ারের বাকি লেখা কোথাও যেন হ্যামলেটের তলায় চাপা পড়ে গেছে। আর সত্যি বলতে কি, কোথাও না কোথাও সেটা সত্যিও বটে। তাই আজ আমরা সত্যজিৎ মানেই ফেলুদা, শরদিন্দু মানেই ব্যোমকেশ, আর কোনান ডয়েল মানেই শার্লক হোমস এই ধারণার বাইরে বের হব। আমাদের আজকের নিবেদন একজন খুব পরিচিত লেখকের তুলনামূলক অপরিচিত কিন্তু দুর্দান্ত একটি গল্প, স্যার আর্থার কোনান ডয়েলের দ্য সিলভার মিরর। এখানে আমাদের গল্পের মূল নায়ক সেই আদি প্রশ্ন, আমরা কি সত্যিই ভূত দেখি, না আমাদের সাবকনশাস মন কনশাস মনের গর্ভে ভূতের জন্ম দেয়? চলুন একসাথেই খোঁজা যাক সেই উত্তর। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, স্যার আর্থার কোনান ডয়েলের দ্য সিলভার মিরর। গল্প পাঠে কুমারেশ, ডাক্তার সিনক্লেয়ারের চরিত্রে অনিন্দ, গল্পের সূত্রধার আমি সুমন। 3 জানুয়ারি। হোয়াইট আর উদারস্পুনের হিসেব দেখবার কাজটা একটা বিরাট ব্যাপার। সর্বসাকুল্যে 20খানা লেজার বই পরীক্ষা করে দেখতে হবে। এরকম জানলে কে আর এই চাকরি নিত? অবশ্য এটাও ঠিক যে এই প্রথম বড় দরের একটা কাজ যা সম্পূর্ণভাবে আমার হাতে ছেড়ে দেওয়া হয়েছে। আমি যে এর উপযুক্ত তা আমাকে প্রমাণ করতেই হবে। কিন্তু কাজটা শেষ করতে হবে এই দিন 15 মধ্যে। বিচারের আগেই যাতে উকিলবাবুরা কাজের ফলটা হাতে পেয়ে যান সেদিকে লক্ষ্য রেখেই এই বিরাট দায়িত্বটি পালন করতে হবে। আজকে সকালেই বড় সাহেব মিস্টার জনসন বলেছেন এ মাসের 20 তারিখের মধ্যেই আমাকে কাজটা শেষ করে ফেলতে হবে। ব্যাপারটা বুঝুন একবার। মানুষের মাথা আর স্নায়ু যদি এ চাপ সহ্য করতে পারে তাহলে বলতে পারি যে আমি জিতব। অর্থাৎ প্রচণ্ড চাপ সত্ত্বেও আমি কাজটা শেষ করে ফেলতে পারব। এ দায়িত্ব ঘাড়ে নেওয়ার অর্থ হলো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিসের নিয়মিত কাজ করা, তারপর খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে রাত 8টা থেকে 1টা পর্যন্ত দ্বিতীয় দফায় অফিসের কাজ করা। অবশ্য এই দ্বিতীয় দফাটা নিজের বাড়িতে বসে, এইটুকুই যা রক্ষে। হিসেব পরীক্ষকের জীবনে নাটকীয়তা রয়েছে। নিস্তব্ধ নিঝুম রাতে বিশ্ব চরাচর যখন ঘুমিয়ে, তখন আমি কলামের পর কলাম হিসেব পরীক্ষা করে চলি। তন্ন তন্ন করে খুঁজে বেড়াই সেসব হারানো সংখ্যা যা পাওয়া গেলে একজন মানি অল্ডারম্যান একটি ছিঁচকে চোর বলে প্রমাণিত হবে। আমার ধারণা হিসেব রক্ষক বা হিসেব পরীক্ষকের জীবন একেবারে নিরস নয়। সোমবার আমি প্রথম তহবিল তছরূপের চিহ্ন দেখতে পেলাম। প্রথম শিকার দেখতে পেলে শিকারীর দেহ মনে যেমন রোমাঞ্চের শিহরণ জাগে, আমার দেহ মনের অবস্থা হলো ঠিক সেরকম। কিন্তু আমাকে তো মোটা মোটা 20খানা খাতা দেখতে হবে। এ তো হলো একটা বিরাট জঙ্গল ঢুঁড়ে শিকারকে বাগে আনবার সামিল। শক্ত কাজ, সন্দেহ নেই, কিন্তু এ খেলাটাও বিরল। হ্যাঁ, একদিক থেকে বিরল তো বটেই। মোটাসোটা মিস্টার উদারস্পুনকে আমি দেখেছি, অবশ্য দেখেছি মোটে একবারই, সেই কমিউনিটি ডিনারের সময়। সাদা ন্যাপকিনের উপরে ভদ্রলোকের লাল মুখখানা যেন জলজল করছিল। টেবিলের শেষের দিকে ফ্যাকাশে লোকটির দিকে তাকিয়েছিলেন তিনি। আমি কি করছি তা দেখতে পেলে ভদ্রলোকের লাল মুখখানাও ফ্যাকাশে হয়ে যেত। 6 জানুয়ারি। আচ্ছা, ডাক্তারেরা এমন অর্থহীন আবোল তাবোল বকে কেন?
আমাকে বলেছে কিনা বিশ্রাম নিতে। আরে এখন বিশ্রামের প্রশ্নই তো আসে না, গাধার দল। এখন আমি বিশ্রাম নেব কি করে? নির্দিষ্ট দিনের মধ্যে আমাকে মোটা মোটা 20খানা লেজার তন্ন তন্ন করে পরীক্ষা করে দেখতে হবে। দেখতেই হবে। একবার নেকড়ের তাড়া খেয়ে যে লোক প্রাণ ভয়ে ছুটছে, তাকেও হয়তো ওই বুদ্ধিমান ডাক্তারের দল বলবে, ওহে বাবু, আর ছুটো না, তোমার এখন দরকার পরিপূর্ণ শান্তি আর বিশ্রাম। আমাকে কাজটা শেষ করতে হবে নির্দিষ্ট দিনের মধ্যে। না পারলে আমি জীবনে একটা বড় সুযোগ হারাবো। নিজের দক্ষতা প্রমাণ করবার এমন সুযোগ জীবনে হয়তো দ্বিতীয়বার আর আসবেই না। কাজ শেষ হয়ে গেলে আমি বরং সপ্তাহখানেক বিশ্রাম নেব। বোধহয় আমি নিজেই বোকা, না হলে ডাক্তারের কাছে গেলাম কেন? গভীর রাতে একা একা কাজ করতে করতে আমি স্নায়বিক দুর্বলতার কবলে পড়েছিলাম। এটা ঠিক ব্যথা বা যন্ত্রণা নয়, মাথাটা কেমন যেন ভার ভার হয়ে আসে। মাঝে মাঝে চোখের সামনে নেমে আসে কুয়াশা, তখন সব কিছু ঝাপসা দেখায়। ভেবেছিলাম কিছুটা ব্রোমাইড বা ক্লোরাল বা ওই জাতীয় কোনো ওষুধপত্র ব্যবহার করলেই এ ভাবটা কেটে যাবে, কিন্তু কাজ বন্ধ করা সে তো অসম্ভব ব্যাপার। এ যেন এক ম্যারাথন। প্রথমটায় অদ্ভুত লাগবে, হৃৎপিণ্ড ধকধক করবে, দম ফুরিয়ে আসবে, ফুসফুস দুটো হাঁপাতে থাকবে, কিন্তু যদি মনের জোর থাকে তবে হারানো দম আবার ফিরে আসবে। শেষ পর্যন্ত দীর্ঘ দূরত্বও অতিক্রম করা যাবে। না, আমি আমার কাজ ছাড়ব না। দ্বিতীয় দমের জন্য অপেক্ষা করব। যদি তা মোটেই না আসে, তবুও আমি কাজ চালিয়ে যাব। মন্ত্রের সাধন অথবা শরীরের পতন। 2খানা মোটা মোটা হিসাবের খাতা আমার দেখা হয়ে গিয়েছে। তৃতীয়খানাও অনেক দূর এগিয়েছে। বদমাসটা তার পাপের প্রমাণগুলো লুকাবার চেষ্টায় কোনো ত্রুটি করেনি, কিন্তু আমাকে ভোলানো অত সহজ নয়। আমি ঠিক ধরে ফেলেছি হিসাবের কারচুপিগুলো। 9 জানুয়ারি। আবার ডাক্তারের কাছে যাবার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু বাধ্য হয়েই যেতে হলো। আপনি স্নায়ুর উপর বড্ড চাপ দিচ্ছেন। এরকম করলে ভেঙে পড়বেন। আর তাছাড়া এরকম বেশি দিন চললে আপনার পাগল হয়ে যাওয়াও বিচিত্র নয়। ডাক্তার আমাকে লক্ষ্য করে এতগুলো কথার গোলাবর্ষণ করলেন। যাই হয়ে যাক, আমি চাপ সহ্য করব। ভেঙে পড়বার ঝুঁকিও নেব। যতক্ষণ পর্যন্ত চেয়ারে বসে কলম চালাবার শক্তি থাকবে, ততক্ষণ আমি কাজ করে যাব। প্রসঙ্গত, আমার অদ্ভুত অভিজ্ঞতার কথাটা এখানে লিখে ফেলা যায়। এই অভিজ্ঞতার জন্যই আমি দ্বিতীয়বার ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমার লক্ষণ এবং অনুভূতিগুলোর সঠিক বিবরণী লিপিবদ্ধ করছি এখানে, কারণ সেগুলিও যথেষ্ট কৌতূহল উদ্দীপক। ডাক্তার বলেন, আমার অভিজ্ঞতাটা হলো এক অদ্ভুত মানসিক এবং শরীরবৃত্তীয় গবেষণার বিষয়বস্তু। আমি নিশ্চিত যে এই অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে গবেষণা যখন শেষ হবে, তখন এটা অস্পষ্ট এবং অবাস্তব হয়ে যাবে। অনেকেরই মনে হবে আমি যা দেখেছি তা হলো নিদ্রা আর জাগরণের মাঝখানে এক অদ্ভুত স্বপ্ন। সুতরাং অভিজ্ঞতার স্মৃতিটা মনে সজীব থাকতে থাকতেই আমার লিখে ফেলা দরকার। আমার রিডিং টেবিলের পাশে যে আয়নাখানা রয়েছে, তার ফ্রেমটার উপর এখানে দিয়েছিল আমার এক বন্ধু। তার আবার প্রাচীন জিনিসের উপর খুব ঝোঁক। শুনেছিলাম আয়নাখানা সে কিনেছিল নিলামে। কোথা থেকে এখানে এসেছে সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। আয়নাটি বিরাট, চওড়ায় 3 ফুট, উচ্চতায় 4.5 ফুট। রূপোর ফ্রেমটা চ্যাপ্টা, চওড়ায় প্রায় 3 ইঞ্চির মতো। আয়নাখানা পোড়ানো, খুবই পোড়ানো। এত পোড়ানো যে তৈরির তারিখ বা নির্মাতার নাম দেখে বা অন্য কোনো উপায়ে এখানা যে কতকালের পোড়ানো তা বোঝা মুশকিল। তবে এর মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে।
চারপাশের কিনারাগুলো ঢালু হলেও মাঝখানের অংশটা যেন ফ্রেমের বাঁধন ছিঁড়ে সামনের দিকে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। এ কাঁচের প্রতিফলন ক্ষমতা অপূর্ব। একমাত্র পোড়ানো কাঁচেই এরকম প্রতিফলন দেখা যায়। এই আয়নার দিকে তাকালে বিষয়বস্তুর যথানুপাত সম্বন্ধে যে অনুভূতি জাগে, আধুনিককালের কোনো আয়না তা দিতে পারে না। আয়নাখানা এমন জায়গায় রয়েছে যে আমার লেখবার টেবিলে বসে ওদিকে তাকালে আমার ঘরের জানলায় যে লাল পর্দা রয়েছে তার প্রতিবিম্ব দেখা যায়। কিন্তু গত রাতে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে, সে কথাই বলছি এখন। ঘন্টা টানা খেটে দেহ মনে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। মাঝে মাঝেই চোখের সামনে যেন নেমে আসছিল কুয়াশার এক একটা পর্দা। কাজ করতে করতে বারবার থামতে হচ্ছিল, একটু বিশ্রাম নিয়ে চোখের দৃষ্টিকে করে নিতে হচ্ছিল পরিষ্কার। একবার এরকম একটা বিশ্রামের সময় আমার দৃষ্টি গিয়ে পড়ল পুরানো আয়নাখানার উপর। কি আশ্চর্য! আয়নায় তো লাল পর্দার ছায়া পড়েনি। আয়নাখানাকে কেমন যেন মেঘলা, কেমন যেন ধোঁয়াটে দেখাচ্ছে। না, ওই মেঘ আর ধোঁয়ার ভাব কাছের উপর নেই। ধোঁয়াটে ভাবটা রয়েছে কাছের গভীরতায়। উপরের পিঠটা কিন্তু পালিশ করা ইস্পাতের মতোই ঝকঝক করছে। ভালো করে দেখবার জন্য তাকাতেই মনে হলো যে আয়নার ভিতরকার অস্পষ্ট ছায়াময় জিনিসটা যেন ধীরে ধীরে ঘুরতে শুরু করলো। হ্যাঁ, ঠিক তাই। একবার এদিকে আবার ওদিকে ঘুরছে জিনিসটা। দেখতে দেখতে আয়নার মধ্যে একখানা পুরু সাদা মেঘ যেন জন্ম নিল। এ মেঘও আবার স্থির নয়, আয়নার গভীরে কুণ্ডলি পাকিয়ে কেবলই ঘুরছে। ঘুরছে তো ঘুরছেই। ব্যাপারটা এমন বাস্তব যে আমার মনে হলো জানালার পর্দায় আগুন লেগেছে, আর সে আগুনের কুণ্ডলি পাকানো ধোঁয়ার ছায়া এসে পড়েছে আয়নায়। জানালার দিকে তাকালাম, কই না, পর্দায় তো আগুন লাগেনি। তাহলে তাহলে আয়নার মধ্যে এসব কি দেখছি? আমার কি দৃষ্টি বিভ্রম হয়েছে? হয়তো তাই। মাথার উপর প্রচণ্ড চাপ পড়বার জন্যই হয়তো আমি ভুল দেখছি। ঘর নিস্তব্ধ। একমাত্র ঘড়ির টিকটিক শব্দ ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোনো শব্দ নেই। আয়নার গভীরে অদ্ভুত আর পশমের স্তূপের মতো দেখতে মেঘের ঘূর্ণন ছাড়া যেন কোনো গতি নেই। তারপর আমার চোখের সামনেই সেই কুয়াশা, ধোঁয়া বা মেঘ, যাই বলা যাক না কেন, মিলেমিশে জমাট বাঁধতে লাগলো। দুটো বিন্দুকে কেন্দ্র করে এই জমাট বাঁধার কাজ চলতে লাগলো। কাছাকাছি দুটো বিন্দু। তারপর না না, ভয় নয়, কৌতূহলের কারণেই আমি যেন আরও সজাগ, আরও সচেতন হয়ে উঠলাম। না, কোনো ভুল নেই। দুটো চোখ, হ্যাঁ, দুটো চোখ তাকিয়ে আছে আয়নার ভিতর থেকে। মাথার একটা অস্পষ্ট রূপরেখাও আমার চোখে পড়ছে। চুল দেখে মনে হয় মুখখানা কোনো মহিলা, কিন্তু এ সবই অত্যন্ত অস্পষ্ট। ছায়ার ঘোমটা খুলে মুখখানা পরিষ্কারভাবে ফুটে উঠতে পারেনি এই পুরানো আয়নার রহস্যময় গভীরতায়। কেবল চোখ দুটি খুব স্পষ্ট, ডাগর কালো উজ্জ্বল চোখ দুটি তীব্র আবেগে ভরা। এ আবেগ ক্রোধের না আতঙ্কের তা আমি বলতে পারবো না। এরকম গাঢ় প্রাণ শক্তিতে ভরা চোখ আমি আগে কোনো দিন দেখিনি। চোখ দুটো আমার দিকে তাকিয়ে নেই, তাকিয়ে আছে ঘরের দিকে। এখানে এই চেয়ারে আমার অস্তিত্বের কথাটাও বুঝি ওই রহস্যময় চোখ দুটো জানে না। এ কি আশ্চর্য ব্যাপার! আমি কি আধো তন্দ্রা আধো জাগরণে একটা স্বপ্ন দেখছি? সোজা হয়ে বসলাম, ক্লান্ত কপালে হাতের চাপ দিলাম। শক্ত আর সচেতন প্রচেষ্টায় নিজেকে সামলে নিয়ে আয়নাটার দিকে তাকালাম। অস্পষ্ট মাথাটা আরও নিষ্প্রভ হয়ে আসছে। চোখ দুটো উজ্জ্বলতা হারিয়ে ঝাপসা হয়ে গেছে। আয়নাটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসছে। এই তো এবার আবার আয়নার বুকে পড়ছে লাল পর্দার ছায়া। আপনারা হয়তো ভাবছেন হিসাব দেখতে দেখতে ক্লান্ত হয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম।
আমি যা দেখেছি তার কোনো বাস্তব ভিত্তি নেই। আমার এই অদ্ভুত অভিজ্ঞতাটা হলো নিছক স্বপ্ন। আমার দিক থেকে বলতে পারি যে এটা মোটেই স্বপ্ন ছিল না। কোনো সুস্থ মানুষ কি জেগে জেগে স্বপ্ন দেখে? আয়নার মধ্যে ওইসব দেখবার সময় আমি রীতিমতো জেগেই ছিলাম। আরও জোর দিয়ে বলতে পারি যে তখনকার চাইতে বেশি জাগন্ত বোধহয় আমি জীবনে কোনো কালেই ছিলাম না। অবশ্য নিজের সঙ্গেই আমি তর্ক করতে পারতাম, বলতে পারতাম আয়নায় যা দেখেছি তা হচ্ছে দুর্বল স্নায়ুর কল্পনা। দুশ্চিন্তা আর নিদ্রাহীনতার জন্যই আমি আয়নার মধ্যে ওই অদ্ভুত দৃশ্য দেখেছি। কিন্তু তবুও প্রশ্ন থেকে যায়, আয়নার গভীরে দেখা ওই মহিলা কে? তার আশ্চর্য কালো চোখ দুটিতে আমি কোন অজানা আবেগের লিখন পড়লাম? দায়িত্ব কাঁধে নেবার পর এই প্রথম আমি অন্য দিনের চেয়ে কম কাজ করলাম। বোধহয় সেজন্যই আজ রাতে কোনো অস্বাভাবিক অনুভূতি বা অস্বাভাবিক দর্শন হলো না। ঠিক করলাম কাল রাতে জেগে থাকব। যাই ঘটুক না কেন নিজের চোখে তা ভালো করে দেখব। 11 জানুয়ারি। সব খবর ভালো। আমার কাজ বেশ এগিয়ে চলেছে। বুড়ো মিস্টার উদারস্পুনের মোটাসোটা শরীরটাকে পরতের পর পরত জালে জড়িয়ে ফেলেছে। বুড়োর আর নিষ্কৃতি নেই। কিন্তু শেষ হাসিটা কে হাসবে? আমি না মিস্টার উদারস্পুন? আমি যদি স্নায়বিক দুর্বলতার শিকার হই, আমি যদি ভেঙে পড়ি, তাহলে শেষ হাসিটা হয়তো বুড়োই হাসবে। আয়নাখানা যেন একটা ব্যারোমিটার। আমার মস্তিষ্কের উপর যে চাপ পড়ছে তা যেন নির্ভুলভাবে চিহ্নিত করছে ওই আয়নাটি। দেখেছি প্রতি রাতে আমি আমার কাজের শেষে পৌঁছাবার আগেই ওখানা মেঘলা হতে আরম্ভ করে। ডাক্তার সিনক্লেয়ার আবার মনস্তত্ত্ব নিয়েও কিছুটা মাথা ঘামান। আমার কাহিনী শুনে তিনি এত দূর কৌতূহলী হয়ে উঠেছেন যে ওই রহস্যময় আয়নাখানা দেখার জন্য আজ সন্ধ্যায় তিনি আমার বাসায় এসেছিলেন। আমি নিজেই দেখেছিলাম আয়নাখানার পিছন দিকে ধাতব ফ্রেমের গায়ে দুর্বোধ্য পুরনো লিপিতে কি যেন লেখা রয়েছে। ডাক্তার লেন্সের সাহায্যে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন লেখাগুলো, কিন্তু তিনিও যে কিছু বুঝে উঠতে পেরেছেন তার হাবভাব থেকে মনে হলো না। অনেকক্ষণ চেষ্টা করবার পর ডাক্তার পড়লেন স্যাঙ্ক ক্রস প্যাল। কিন্তু এ থেকে কি বুঝবো আমরা? ডাক্তার আমাকে অন্য ঘরে আয়নাখানা নিয়ে যাওয়ার উপদেশ দিলেন, কিন্তু আয়নার মধ্যে আমি যাই দেখি না কেন তা তো হলো লক্ষণ। আসলে বিপদ রয়েছে কারণের মধ্যে। কি কারণে আয়নার মধ্যে আমার অলীক দর্শন হচ্ছে? 13 জানুয়ারি। ডাক্তারের কথা মতো আয়নাখানা এ ঘর থেকে সরিয়ে নিলেই বোধহয় ভালো হতো। গত রাতে আমার এক অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, ওই পুরনো আয়না নিয়েই সেই রহস্যময় অভিজ্ঞতা। এটা এত দূর কৌতূহল উদ্দীপক এবং চিত্তাকর্ষক যে যথাস্থান থেকে আয়নাখানা সরিয়ে ফেলবার কথা আমি ভাবতেই পারছিলাম না। কিন্তু এসবের অর্থ কী? আমার মতো একজন সাধারণ মানুষের জীবনে একই অতি অসাধারণ অভিজ্ঞতা। আমি খাতাপত্তর বন্ধ করে ঘুমাতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। ক্লান্ত দেহে টলমল পায়ে শোবার ঘরের দিকে যেতে গিয়েই চমকে উঠলাম। আয়নার মধ্যে সুস্পষ্ট এক নারী মূর্তি। আমার অলক্ষ্যী আয়নাটা কুয়াশা মলিন হয়ে উঠেছিল, আর সেই অপার্থিব কুয়াশা জমাট বেঁধে গঠিত হয়েছে আমার চোখের সামনে ওই সুতনুকা নারী মূর্তি। হ্যাঁ, আয়নার গভীরতায় রহস্যময়ীর আবির্ভাব ঘটেছে। তার সমস্ত সৌন্দর্য, সমস্ত আবেগ, তার সমস্ত বেদনা আর মর্মপীড়া নিয়ে।
মূর্তি এত সুস্পষ্ট যে মনে হয় যেন কোনো রক্ত মাংসের সজীব মূর্তি এসে উপস্থিত হয়েছে আমার ঘরে, আমারই ওই পোড়ানো আয়নাখানার মধ্যে। মূর্তিটা ছোট, কিন্তু এত স্পষ্ট যে তার শারীরিক বৈশিষ্ট্য আর পোশাকের খুঁটিনাটিটুকু পর্যন্ত আমার মনে গাঁথা হয়ে গিয়েছে। আয়নার একেবারে বাঁ পাশ ঘেঁষে বসে আছে মহিলাটি। তার পাশে ভয়ে গুটিসুটি মেরে বসে আছে এক অস্পষ্ট ছায়ামূর্তি। অস্পষ্ট হলেও এটুকু বোঝা যাচ্ছে যে ছায়ামূর্তি নারী নয়, পুরুষ। নারী পুরুষের পশ্চাৎপট মেঘলা, তার মধ্যে কতগুলি অতি অস্পষ্ট মূর্তি দেখা যাচ্ছে। মূর্তিগুলি স্থির নয়, নড়াচড়া করছে। আমি যেন আয়নার বুকে প্রতিবিম্বিত একখানা ছবির দিকে তাকিয়ে নেই, তাকিয়ে রয়েছি সত্যিকারের জীবনের একটি দৃশ্যের দিকে, একটি সত্যিকারের ঘটনার দিকে। মহিলাটি গুটিসুটি মেরে বসে আছে। সে কাঁপছে। তার পাশের ছায়াময় পুরুষ যেন আরও ভয় পাচ্ছে। হালকা মেঘের আড়ালে আরও অস্পষ্ট ছায়ামূর্তিগুলি চলাফেরা করছে, অঙ্গভঙ্গি করছে। আর আমার ভয় করছে না। আমার কৌতূহল যেন গিলে খেয়ে ফেলেছে আমার ভয় বোধকে। এত সব দেখছি যে দেখতে দেখতে পাগল হয়ে যেতে হয়, অথচ কত কিছুই তো এখনো পরিষ্কার দেখতে পাচ্ছি না। আয়নায় কত কিছুই তো আমার কাছে এখনো অস্পষ্ট। কিন্তু অন্ততপক্ষে মহিলাটির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমি দিতে পারি। মহিলাটি সুন্দরী, সত্যিই সুন্দরী। ওর বয়সও অল্প, যদ্দূর মনে হয় 25-এর বেশি কিছুতেই নয়। মাথায় সোনালি চুলের উপর সুন্দর টুপি, টুপির লেশের কিনারায় মুক্তোর ঝালক। মহিলার কপাল উঁচু, বোধহয় নিখুঁত সৌন্দর্যের জন্য একটু বেশি রকমই উঁচু। মুখশ্রীতে রয়েছে ক্ষমতা এবং শক্তির ইঙ্গিত। কপাল উঁচু বলেই এটা মনে হচ্ছে, না হলে বলা যেত এ হলো এক মিষ্টি মেয়ের নরম মুখ। চোখের দুটি ভারী পাতার উপরে সুন্দর দুটি বাঁকানো ভ্রু। তারপর আসছে সেই আশ্চর্য চোখ দুটি, বড় বড় কালো কালো সুন্দর দুটি চোখ। মনের আবেগকে যেন জয় করেছে চোখ দুটি। আত্মসংযমের অহংকার নিয়ে যেন সংগ্রাম করছে ক্রোধ আর আতঙ্কের বিরুদ্ধে। এই আত্মসংযমটুকু না থাকলে মেয়েটি বুঝি উন্মাদ হয়ে যেত। মেয়েটির গাল দুটি ফ্যাকাশে, ঠোঁট দুটি যেন দারুণ মানসিক যন্ত্রণায় শুকনো। এ যেন কোনো অভিজাত বংশীয় মহিলা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং তাঁর সম্পর্কে কিছু বলতে হলে সম্মান দেখিয়ে বলতে হয়, এবং এখন থেকে সেভাবেই বলবো। মহিলা চেয়ারে বসে সামনের দিকে ঝুঁকে রয়েছেন। একটা প্রচণ্ড মানসিক চাপ সহ্য করতে হচ্ছে তাকে। দারুণ আতঙ্কে তার শরীরটা যেন কঠিন হয়ে গিয়েছে। চেতনাও বুঝি লোপ পাবার মুখে। মহিলার পরনে কালো ভেলভেটের পোশাক, বুকের উপর একখানা উজ্জ্বল রত্ন আগুনের শিখার মতো জ্বলছে। পোশাকের ভাঁজের আড়ালে ঝকঝক করছে একটি সোনার তৈরি ক্রুশবিদ্ধ যিশু মূর্তি। এই মহিলার প্রতিবিম্ব আজও যেন বেঁচে রয়েছে আমার ঘরের ওই রূপোর আয়নাখানার মধ্যে। এমন কোন ভয়াবহ ঘটনা ঘটেছিল যা তার ছাপ রেখে গিয়েছে ওখানে? আজকে অন্য যুগে আমার ক্লান্ত মস্তিষ্ক অতীতে ঘটে যাওয়া কোন শোচনীয় ঘটনার ছায়া দেখছে? হ্যাঁ, আয়নার মধ্যে লুকিয়ে রয়েছে অতীতের কোনো ঘটনার ছাপ। আমি অতীতের ছায়া দেখছি। আর একটা কথা, মহিলার কালো পোশাকের বাঁ দিকে আমি কতকগুলো সাদা দাগ দেখেছিলাম। ভেবেছিলাম ওগুলো বোধহয় আকারহীন সাদা ফিতার গুচ্ছ। জিনিসটা আরও স্পষ্ট হয়ে ফুটে উঠলে বুঝতে পারলাম বস্তুটা আসলে কি। সেটা হলো মানুষের একখানা হাত, বরং হাত না বলে মুঠো বললেই ঠিক হয়। মুঠো আঁকড়ে ধরেছে মহিলার পোশাকের প্রান্তদেশকে।
গুটিসুটি মেরে বসা লোকটার শরীরের অন্যান্য অংশের অস্পষ্ট রূপরেখা দেখা যাচ্ছে, কিন্তু হাতখানা, বিশেষ করে মুঠোটা খুবই স্পষ্ট। মুঠোটা যেভাবে পাগলের মতো মহিলার পোশাকের প্রান্তদেশ আঁকড়ে ধরেছে, তাতে মনে হয় যেন এক্ষুনি একটা বিয়োগান্তক নাটকের অভিনয় হতে চলেছে। লোকটি ভয় পেয়েছে, অত্যন্ত ভয় পেয়েছে, এটা বেশ পরিষ্কারই বুঝতে পারছি। কিন্তু কিসে এত ভয় পেল লোকটি? কেন সে এমনভাবে পাগলের মতো মহিলাটির পোশাক আঁকড়ে রয়েছে? এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে পিছনের ওই চলমান অস্পষ্ট মূর্তিগুলোর মধ্যে। তারা বিপদ নিয়ে এসেছে ওই সুন্দরী মহিলা আর ছায়াময় পুরুষের জীবনে। গোটা ব্যাপারটার চমৎকারিত্ব আমার কৌতূহল আরও বাড়িয়ে তুলল। কি হবে এবার? কি ঘটতে যাচ্ছে আয়নার বুকে? নিজের ক্লান্ত স্নায়ুর কথা আমার আর মনেই রইল না। আমি সম্মোহিতের মতো তাকিয়ে রইলাম। আমি যেন রঙ্গমঞ্চের দিকে তাকিয়ে রয়েছি। একটির পর একটি দৃশ্যের অভিনয় যেন অনুষ্ঠিত হয়ে চলেছে আমার চোখের সামনে। কিন্তু আর কোনো নতুন দৃশ্য দেখবার সুযোগ হলো না। কুয়াশা ঘন হয়ে এলো। আয়না আবার মেঘলা। মেঘের আড়ালে মুহূর্তের জন্য অস্পষ্টভাবে দেখা গেল উত্তেজিত এবং উচ্ছৃঙ্খল আনাগোনা। তাতে সবকটি মূর্তিই অংশ নিল। তারপর ঝাপসা হয়ে গেল সেই দৃশ্য। কুয়াশা কেটে গেল। আয়না আবার পরিষ্কার। জানালার লাল পর্দার ছায়া আবার পড়েছে সেখানে। ডাক্তার বলেছেন আমাকে অন্তত একটা দিন কাজ বন্ধ রাখতেই হবে। হ্যাঁ, তা রাখতে পারি, কারণ আমার কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। একটা জিনিস বেশ বুঝতে পারছি, আয়নার মধ্যে আমার দর্শনটা নির্ভর করছে আমারই স্নায়বিক অবস্থার উপর। আজ রাতে আমি 1 ঘন্টা আয়নার সামনে বসেছিলাম, কিন্তু কোনো ফল হয়নি। সারাদিন বিশ্রামের ফলে আমার দেহ মনে একটুও ক্লান্তি নেই। আমার এই মানসিক আর স্নায়বিক শান্তির ফলেই বোধ করি আয়নার বুকে কোনো অলৌকিক দৃশ্যের ছায়াপাত হয়নি। অবাক হয়ে ভাবছিলাম, যা দেখেছি তার অর্থ, তার তাৎপর্য কোনোদিন বুঝতে পারবো কিনা। আজ সন্ধ্যার আলোয় আয়নাখানা ভালো করে পরীক্ষা করেছি। দেখেছি স্যাঙ্ক ক্রস প্যাল এই রহস্যময় লিপি ছাড়াও ফ্রেমে কিছু কুলোচিহ্নও রয়েছে। রূপোর উপর এই কুলোচিহ্ন খুবই অস্পষ্ট। তীক্ষ্ণ দৃষ্টিতে না দেখলে নজরেই পড়ে না এই চিহ্ন, কেননা ধাতুর বুকে এই চিহ্নের দাগ প্রায় মুছে গিয়েছে। যতদূর বুঝতে পারছি, এখানে 3টি বর্ষা ফলকের চিহ্ন খোদাই করা হয়েছে। 2টি ফলক উপরে, 1টি ফলক নিচে। এ কোন পরিবারের কুলোচিহ্ন? যাক, আজ বাদে কাল ডাক্তার তো আসবেন, তখন তাকে দেখাবো আমার এই নতুন আবিষ্কার। তার নানা বিষয়ে পড়াশোনা আছে, তিনি হয়তো বলতে পারবেন এই প্রতীকের অর্থ এবং তাৎপর্য। 14th জানুয়ারি। খাসা আছি, খুব ভালো আছি। কাজ শেষ হবার আগে কিছুতেই থামব না। কোনো কিছুই আমাকে থামাতে পারবে না। ডাক্তারকে প্রায় মুছে যাওয়া কুলোচিহ্ন দেখিয়েছি, তিনিও আমার সঙ্গে একমত হয়েছেন। এগুলো সত্যি কুলমর্যাদা সূচক অস্ত্রের চিহ্ন, কিন্তু কোন বংশের চিহ্ন তা ডাক্তার তক্ষুনি বলতে পারলেন না। আমার কাহিনী শুনে ডাক্তার অত্যন্ত কৌতূহলী হয়ে উঠলেন। তিনি খুঁটিনাটি ব্যাপার নিয়ে আমাকে অনেক জিজ্ঞাসাবাদ করলেন। ডাক্তারের দোনামোনা ভাব দেখে আমার খুব মজা লাগছিল। 2টি পরস্পর বিরোধী ইচ্ছের সংঘাত শুরু হয়েছিল তার মনে। ডাক্তার হিসাবে তিনি চাইছিলেন তার রোগী বিশ্রাম নিক, তার মাথার রোগ সেরে যাক। আবার কৌতূহলী গবেষক হিসেবে তিনি চাইছেন প্রচণ্ড পরিশ্রম করে আমি যেন মস্তিষ্ককে অবসন্ন করি, কেননা অবসন্ন মস্তিষ্কই অলৌকিক দর্শনের অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। গবেষক হিসেবে তার ধারণা আমি একজন ভালো মিডিয়াম। তিনি চান মিডিয়ামই অতীতের রহস্যের সমাধান করুক। ডাক্তার আমাকে বিশ্রাম নেবার উপদেশ দিচ্ছেন ঠিকই, কিন্তু
আমি যখন বলছি এখন সেটা অসম্ভব, কারণ এখনও 10খানা খাতা পরীক্ষা করা বাকি, তখন ডাক্তার কিন্তু জোরালো প্রতিবাদ করছেন না। 17 জানুয়ারি। গত 3 রাতে আমার কোনো অলৌকিক অভিজ্ঞতা হয়নি। আমার একদিনের বিশ্রাম খুব ফলপ্রসূ হয়েছে। আমার কাজ এগিয়েছে তাড়াতাড়ি। গোটা কাজটার আর মাত্র 4 ভাগের 1 ভাগ বাকি রয়েছে। আবার আমাকে তাড়াতাড়ি এগোতে হবে। উকিলবাবুরা ইতিমধ্যেই তথ্য প্রমাণের জন্য শোরগোল তুলতে শুরু করেছেন। দেব, হ্যাঁ, অনেক তথ্য, অনেক প্রমাণই আমি দেব। নির্দিষ্ট সময়ের আগেই দেব। উদাসপুন বুড়োকে আমি সঠিক বাঁধনে বেঁধে ফেলেছি। লোকে এবার বুঝবে বুড়ো কত বড় ধূর্ত, কত বড় বদমাশ। 18 জানুয়ারি। মাথায় অসহ্য যন্ত্রণা, স্নায়বিক কম্পন এবং সংকোচন, চোখের সামনে কুয়াশার পর্দা নেমে আসা, কপালের দুপাশ দপদপ করা, এ সবকটি লক্ষণই দেখা যাচ্ছে। বোঝাই যাচ্ছে যে আমার অবসন্ন মস্তিষ্ক আর কোনো কাজ করতে পারবে না। এই অবস্থাটাই হলো ওই অলৌকিক দৃশ্য দেখবার অনুকূল। আজকে আমি কিছু দেখবই, কিন্তু দুঃখ হলো এই যে সব কিছু দেখবার বা বুঝবার আগেই দৃশ্য মিলিয়ে যায়। কিন্তু আজ রাতে আমি অনেক বেশি দেখেছি। গুটিসুটি মেরে বসা লোকটি আর ছায়া শরীরই নয়। যে মহিলার পোশাক সে আঁকড়ে ধরেছে তার মতোই সে স্পষ্ট। লোকটি ছোটোখাটো, গায়ের রং কালো, মুখে কালো ছোচলো দাড়ি, পরনে ঢিলে ঢালা দামাস্কের গাউন, গাউনের কিনারায় পশুলোমের কাজ। লোকটির পোশাকের রং প্রধানত লাল। দেখে মনে হচ্ছে এই লোকটিও নিতান্ত সাধারণ লোক নয়। দারুণ ভয় পেয়েছে লোকটি। সে জড়সড় হয়ে আছে, তার সারা শরীর কাঁপছে। মাঝে মাঝে আতঙ্ক ভরা চোখ নিয়ে সে পিছন দিকে তাকিয়ে কি যেন দেখছে। লোকটির অন্য হাতে ছোট্ট একখানা ছোরা, কিন্তু ভয় পেয়ে সে এমন কাঁপছে যে প্রয়োজনের সময় ওই অস্ত্রটুকুও কোনো কাজে আসবে বলে মনে হয় না। পিছনের মূর্তিগুলোকেও এবার অস্পষ্টভাবে দেখতে পাচ্ছি। অবশ্য মূর্তিগুলো আগের তুলনায় স্পষ্টতর হয়ে উঠেছে। কুয়াশার মধ্য থেকে রূপ নিচ্ছে অনেকগুলো মূর্তি। তাদের কারো কারো মুখ অতি হিংস্র, অতি ভয়ঙ্কর। কোনো মুখ কালো, আবার কোনো মুখে রয়েছে চাপ চাপ দাড়ি। একটি মূর্তি অতি ভয়ানক। তার দেহ কঙ্কালসার, 2 গালের জায়গায় 2টো কালো গর্ত, চক্ষু কোটরাগত। এহেন প্রেত মূর্তির হাতেও রয়েছে একখানা ছুরি। আজকের দৃশ্যে মহিলার ডান দিকে আবির্ভাব ঘটেছে এক দীর্ঘদেহী তরুণের। তার মুখ রাগে কালো এবং কঠোর। সুন্দরী মহিলাটি তার দিকে তাকিয়ে আছে আবেদনের দৃষ্টি নিয়ে। মাটিতে গুটিসুটি মেরে পড়ে থাকা লোকটিও কাতর অনুনয়ের দৃষ্টিতে চেয়ে আছে দীর্ঘদেহ তরুণ যোদ্ধাটির দিকে। মনে হচ্ছে এই তরুণী যেন ওদের দুজনের ভাগ্য বিধাতা। গুটিসুটি মারা লোকটি আরও এগুলো, লুকিয়ে পড়ল মহিলার পোশাকের আড়ালে। হ্যাঁ, মহিলার সুদীর্ঘ পরিচ্ছদের আড়ালে ছোটোখাটো লোকটি একেবারে ঢাকা পড়ে গেল। দীর্ঘদেহী তরুণ নিচু হয়ে মহিলাটিকে টেনে সরিয়ে নেবার চেষ্টা করতে লাগলো। বুঝলাম তার লক্ষ্য হলো ওই ভয় পাওয়া ছোটোখাটো লোকটি যে প্রাণ ভয়ে আশ্রয় নিয়েছে মহিলার কাছে। গত রাত্রে আমি এইটুকুই দেখলাম। এরপরই আয়নাটা পরিষ্কার হয়ে গেল। ঘটনার পরিণতি কী হলো তা কি আমি কোনোদিনই জানতে পারবো না। কোথা থেকে এ ঘটনা আসছে, এ যে কেবল কল্পনা নয় সে সম্পর্কে আমি নিশ্চিত।
কোথাও কোনো এক সময়ে বাস্তবে এরকম ঘটনা ঘটেছিল। এই পোড়ানো আয়নায় আমি তারই ছায়া দেখতে পাচ্ছি। কিন্তু কবে, কোন যুগে ঘটেছিল, কোথায় ঘটেছিল, এসব প্রশ্নের উত্তর আমার জানা নেই। 20th জানুয়ারি। আমার কাজ শেষ হয়ে এসেছে। আয়নার নাটক দেখবার সময়ও আসন্ন। আমার মাথার মধ্যে টান পড়ছে, চাপা উত্তেজনায় যেন আমার মস্তিষ্ক কঠিন হয়ে আসছে। স্নায়ুতে, শিরায়, উপশিরায় অসহ্য চাপ। বুঝতে পারছি আয়নার মধ্যে এবার নীরব অভিনয় শুরু হবে। মানুষের পক্ষে যতদূর মাথার কাজ করা সম্ভব তা আমি করেছি, কিন্তু আজকের রাতই শেষ রাত। চূড়ান্ত প্রচেষ্টা করে আজ রাতেই আমি শেষ হিসাবের খাতাখানা পরীক্ষা করে ফেলব। কাজ না শেষ করে আমি কোনো মতেই চেয়ার ছেড়ে উঠব না। এ কাজ আমি আজ রাতেই শেষ করবই। 27th জানুয়ারি। সে রাতেই আমি কাজ শেষ করেছিলাম। হায় ভগবান, এ কি অভিজ্ঞতা! জানি না সেই অভিজ্ঞতা লিপিবদ্ধ করবার মতো শক্তি আমার শরীরে ফিরে এসেছে কিনা। প্রথমেই বলিনি, আমি আমার সে রাতের অভিজ্ঞতার কাহিনী লিখছি ডাক্তার সিনক্লেয়ারের ব্যক্তিগত হাসপাতাল থেকে। শেষ ডায়েরি লিখেছি 20 জানুয়ারি। তারপর সপ্তাহখানেক বাদে আবার লিখছি। 3 দিন আগে জ্ঞান ফিরতে দেখলাম আমি এই হাসপাতালে রয়েছি। হ্যাঁ, এখন আমি বিশ্রাম নিতে পারি। অসুস্থ হয়ে পড়ার আগেই আমি আমার কাজ শেষ করে ফেলেছিলাম। প্রয়োজনীয় তথ্য প্রমাণ সবই উকিলবাবুদের হাতে চলে গিয়েছে। উদারস্পুনের ব্যাপারে আমার আর তেমন করণীয় কিছু নেই। এবার শেষ রাতের অভিজ্ঞতার কথা বলা যাক। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে কাজ শেষ না করে উঠব না। গভীর মনোযোগের সঙ্গে আমি কাজ করছিলাম। যদিও মনে হচ্ছিল আমার মাথাটা বুঝি ফেটেই যাবে, তবুও শেষ খাতাখানার শেষ পাতার শেষ কলাম পরীক্ষা না করে আমি মুখ তুললাম না। এক চমৎকার আত্মসংযম, কেননা আমি জানতাম সে সময় আয়নার মধ্যে অনেক আশ্চর্য ব্যাপার ঘটে চলেছে। আমার শরীরের প্রতিটা স্নায়ু, শিরা, উপশিরা যেন আমাকে সে কথাই জানান দিচ্ছে। কিন্তু যদি আমি আয়নার দিকে তাকাতাম তবে আমার কাজ শেষ হতো না। সেজন্য কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি আয়নার দিকে একবারও তাকাইনি। কাজের শেষে কলম নামিয়ে রেখে আমি চোখ তুললাম। কি দৃশ্যই না দেখলাম সেখানে! রূপোর ফ্রেমের আয়নাখানাকে দেখাচ্ছে ঠিক রঙ্গমঞ্চের মতো। সেই রঙ্গমঞ্চ উজ্জ্বল আলোয় ঝলমল করছে। নাটক এগিয়ে চলেছে। আয়নার কোথাও এক বিন্দু কুয়াশা নেই। আমার অবসন্ন মস্তিষ্ক আয়নার গভীরে সব কিছুকে বিস্ময়করভাবে স্পষ্ট করে তুলেছে। আয়নার মূর্তিগুলোর অঙ্গভঙ্গি, আনাগোনা একান্তভাবেই স্বাভাবিক। প্রতিটি মূর্তি যেন রক্ত মাংসে গড়া, প্রতিটি মূর্তি যেন জীবন্ত। ভাবুন দেখি একবার, আমি এক ক্লান্ত হিসেব পরীক্ষক। আমার জীবনটা একান্তই গদ্যময়। কাব্য বা কল্পনার ছিটে ফোঁটা নেই সেখানে। আমার সামনে এক প্রতারকের এক গাদা খাতা, অথচ পৃথিবীর সমস্ত মানুষের মধ্য থেকে বেছে বেছে আমি মানুষটাকেই কিনা এরকম দৃশ্য দেখবার জন্য বাছাই করে নেওয়া হলো। দেখছি সেই একই দৃশ্য এবং সেই একই রকম মূর্তিগুলি, কিন্তু নাটক খানিকটা এগিয়েছে। দীর্ঘদেহ তরুণটি মহিলাকে দু হাতে আঁকড়ে ধরেছে। মহিলা তার হাত থেকে ছাড়া পাবার চেষ্টা করছে। ঘৃণা ভরা চোখে পুরুষটির দিকে তাকাচ্ছে নারী মূর্তি।
মহিলার পোশাকের আড়ালে যে দাড়িওয়ালা ছোটোখাটো লোকটি লুকিয়েছিল তাকেও টেনে হিঁচড়ে বের করছে একদল লোক। এখন সেই লোকটার চারপাশে ডজন খানেক মানুষ। এ মানুষগুলি হিংস্র, বর্বর। হতভাগ্য লোকটিকে ছুরি দিয়ে আঘাত করলো সবাই। সবাই একই সঙ্গে আঘাত করছে। ওদের হাত উঠছে আর নামছে, উঠছে আর নামছে। ক্রমাগত আঘাত করে যাচ্ছে ওরা। বেচারা লোকটার দেহ থেকে রক্তের ধারা নয়, ফোয়ারা বেরিয়ে আসছে। তার লাল পোশাক ভিজে যাচ্ছে লাল রক্তে। দারুণ যন্ত্রণায় লোকটা ছটফট করছে, তবু আঘাতের বিরাম নেই। ওদের কি নিদারুণ আক্রোশ ওই ছোটোখাটো লোকটার উপর। শেষ পর্যন্ত এক সময় রক্তের ফোয়ারা বন্ধ হয়ে গেল। তারপর ঘাতকের দল মৃতদেহটাকে টানতে টানতে আর লাথি মারতে মারতে দরজার দিকে নিয়ে গেল। পিছন ফিরে মহিলা দেখলেন এই দৃশ্য। দারুণ আতঙ্কে তার মুখখানা হাঁ হয়ে গেল। আমি কিছু শুনতে পাইনি, কিন্তু তবু বলতে পারি এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মহিলাটি আর্তনাদ করেছিলেন। তারপর আমার দেহ মন যেন একেবারে বিপর্যস্ত হয়ে গেল। এই আতঙ্কঘন বিভৎস দৃশ্যের দর্শন না বিগত কয়েক সপ্তাহের অমানসিক পরিশ্রমের ফলে এটা হলো, তা আমি সঠিকভাবে বলতে পারবো না। বোধ করি দুটি কারণেরই মিলিত ফল এটা। আমার মাথার উপর যেন একটা গুরু ভার নেমে এলো। ঘরের চার দেওয়াল যেন আমাকে চেপে ধরতে লাগলো। পায়ের তলার মেঝে যেন তলিয়ে যেতে লাগলো কোনো অতল তলে। আমার আর কিচ্ছু মনে নেই। পরদিন ভোরে বাড়িওয়ালি আমার অচেতন দেহটাকে খুঁজে পেলেন ঘরের মেঝেতে, রূপোর আয়নার সামনে। অবশ্য আমি নিজে এটা জানি না। আমার জ্ঞান ফিরেছে 3 দিন আগে ডাক্তার সিনক্লেয়ারের নার্সিংহোমে। 29 জানুয়ারি। আজ ডাক্তার সিনক্লেয়ারকে আমার অভিজ্ঞতার কথা পুরোপুরি বলেছি। জ্ঞান ফিরবার পর ডাক্তার এতদিন এসব বিষয় নিয়ে আলোচনা করবার অনুমতি দেননি। আজ অত্যন্ত কৌতূহল এবং মনোযোগের সঙ্গে ডাক্তার আমার কাহিনী শুনলেন। আপনি যা দেখেছেন তার সঙ্গে ইতিহাসের এক পরিচিত ঘটনার মিল খুঁজে পাচ্ছেন না? আমি ইতিহাসের কিছুই জানি না। এই আয়নাখানা কোত্থেকে এসেছে সে সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, তাই না? আমি চুপ করে রইলাম। অবিশ্বাস্য, কিন্তু তাছাড়া আর কীভাবেই বা আপনার এই অভিজ্ঞতাকে ব্যাখ্যা করা যাবে? আপনি যা বললেন সেসব তো ইতিহাসের একটি ঘটনাকেই মনে করিয়ে দেয়। এই ব্যাপার নিয়ে আমি অবশ্য একটা থিওরি দাঁড় করিয়েছি। সন্ধ্যাবেলা এসে সে কথা বলবো আপনাকে। এইমাত্র ডাক্তার সিনক্লেয়ার চলে গেলেন। তিনি অনেক কথা বলেছেন। যতদূর মনে পড়ছে তার কথাগুলো হুবহু লিখে রাখি। আমার বিছানার উপর কয়েক খণ্ড পুরনো বই রেখে ডাক্তার শুরু করলেন। অবসর সময়ে এইসব বইগুলো পড়ে দেখতে পারেন। এইসব বই থেকে তথ্য নিয়ে আমি একটা থিওরি দাঁড় করিয়েছি। আয়নার মধ্যে আপনি যা দেখেছেন তা হলো রিজিওর হত্যা। ফ্রান্সের অভিজাতরা তাদের রানী মেরির সামনেই তার প্রিয় পরিষদ রিজিওকে হত্যা করে। ঘটনাটা ঘটেছিল 1566 সালে। আয়নার মধ্যে আপনি যে রিজিওর হত্যাই দেখেছেন সে বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আর আয়নার মধ্যে আপনি যে মহিলাকে দেখেছেন তিনি হলেন রানী মেরি। আপনি তার চেহারার নিখুঁত বর্ণনা দিয়েছেন। ওই রকম উঁচু কপাল, ভারী চোখের পাতা, ডাগর চোখ আর সৌন্দর্য একই সঙ্গে দুজন মহিলার ক্ষেত্রে মিলে যাবার সম্ভাবনা খুবই কম। সুতরাং আমরা ধরে নিতে পারি যে উনিই হলেন রানী মেরি। রানীর পাশে যে দীর্ঘদেহ তরুণকে আপনি দেখেছেন তিনি হলেন রানীর স্বামী ডার্নলি।
ইতিবৃত্ত বলছে হত্যার সময় রিজিওর পরনে ছিল পশুলোমের পাড় দেওয়া ঢিলেঢালা দামাস্ক ড্রেসিং গাউন আর লালচে বাদামি রঙের মখমলের আঁটো পাজামা। রিজিও এক হাতে মেরির গাউন আঁকড়ে ধরেছিল আর অন্য হাতে ছিল একখানা ছোরা। যে কঙ্কালসার ভয়ঙ্কর লোকটিকে আপনি দেখেছেন তিনি হলেন রুথভেন। ঘটনার সময় সদ্য সে অসুখ থেকে সেরে উঠেছে, তাই ওই রকম চেহারা। দেখেছেন প্রতিটি খুঁটিনাটি কেমন মিলে যাচ্ছে। কিন্তু আমাকেই এই অতীতের ভয়াবহ বিয়োগান্তক ঘটনা দেখানো হলো কেন? হতবুদ্ধি হয়ে আমি জিজ্ঞেস করলাম, পৃথিবীতে এত লোক থাকতে অতীতের ছায়া আমার কাছেই বা এলো কেন? কেননা অতীতের ছায়া দেখবার জন্য যে মানসিক অবস্থা দরকার, আপনার মানসিক অবস্থা ছিল ঠিক সেরকম। হ্যাঁ, আপনার অবসন্ন মস্তিষ্ক ছিল অতীতের ছায়া দেখবার পক্ষে একান্ত অনুকূল। আর তাছাড়া ভাগ্যক্রমে যে আয়নার মধ্যে আপনি অতীতের ছবি ফুটে উঠতে দেখেছেন, তার মালিক হচ্ছেন আপনি। আয়না খান? তাহলে আপনার ধারণা এই যে এখানে হলো ফ্রান্সের রানী মেরির আয়না? আমি বললাম, যে ঘরে রিজিওর হত্যাকাণ্ড হয়েছিল আয়নাটা তাহলে সেই ঘরেই ছিল? সে বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এখানা রানী মেরিরই আয়না। তিনি ফ্রান্সের রানী ছিলেন, সুতরাং তার ব্যক্তিগত সম্পত্তির ওপর রাজকীয় চিহ্নের ছাপ থাকবেই। এই আয়নার ওপরও ফ্রান্সের রাজ চিহ্নের ছাপ রয়েছে। যে চিহ্নকে আপনি 3টি বর্ষাফলক ভেবেছেন, তা আসলে হলো ফ্রান্সের রাজবংশের প্রতীক 3 লিপি। আর ফ্রেমের উপর যে লিপি রয়েছে? চমৎকৃত হয়ে আমি প্রশ্ন করলাম। হ্যাঁ, স্যাং ক্রস প্যাল। আপনি এটাকে একটু বাড়িয়ে নিলেই হবে স্যাংটি ক্রসিস প্যালাটিয়াম। আয়নাখানা কোথা থেকে এসেছে তাই লিখে রেখেছে কেউ। আয়নাখানা এসেছে মহাপবিত্র ক্রস প্রাসাদ থেকে। হলিরুড! দারুণ বিস্ময়ে আমি চিৎকার করে উঠলাম। ঠিক তাই, আপনার আয়নাখানা এসেছে মহামান্য ধর্মগুরু পোপের হলিরুড প্রাসাদ থেকে। যাক, আপনার এক অদ্ভুত অভিজ্ঞতা হলো। সৌভাগ্যের বিষয়, এই অভিজ্ঞতাকে অতিক্রম করে আপনি আবার সুস্থ হতে পেরেছেন। আশা করি ওই রকম অভিজ্ঞতা যাতে আবার হয় তার চেষ্টা আপনি আর করবেন না। ডাক্তার থামলেন। আমি নির্বাক দৃষ্টিতে চেয়ে রইলাম তার মুখের দিকে। গল্পটি বেশ দারুণ না? গল্পটি ভালো লাগলে লাইক করুন, মতামত কমেন্টে জানান। বেশি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন। আর একটু বাড়াবাড়ি করে না হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করেই ফেলুন। আরেকটি নতুন গল্প নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।